হ্যালো এভরিওয়ান, শুরু করছি হৃদয়ের অমর পত্র। লিখেছেন DRM সোহাগ, পাঠিয়ে আমি ইভা। রাত বেড়েছে, তবে খুব বেশি নয় বোধহয়। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা 11টা 45 মিনিট। সোহাগ ঘরে গিয়ে দেখলো মৌ ঘুমিয়েছে। এক পলক মৌয়ের দিকে তাকিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মাথা গরম হয়ে আছে। আরেকবার মৌয়ের দিকে তাকালো, এগিয়ে গিয়ে আলতো করে বুকে জড়িয়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। বুকে শান্তি পায় আগেছি, কিন্তু মাথাটা প্রচন্ড গরম। মৌকে জাগালো না। শোয়া থেকে উঠে বসে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দেয়। মাথা নিচু করে চুপচাপ চোখ বুজে স্ট্যাচু করে থাকে। প্রায় 30 মিনিটের মতো এভাবে দাঁড়িয়ে থাকে ঝর্ণার নিচে। কয়েক ফোঁটা চোখের পানি গড়িয়ে ঝর্ণার পানির সাথে মিশে যায়। মাথাটা এদিক ওদিক ঝাঁকিয়ে ঝর্ণা অফ করে দেয়। গা মুছে ট্রাউজার পরে ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে বাথরুম থেকে বের হয়। মৌকে এখনো ঘুমাতে দেখে কিছু বলে না, সোজা ব্যালকনিতে চলে যায়। দু হাত প্যান্টের পকেটে রেখে বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাশে রাখা চেয়ারটায় বসে মাথা হেলিয়ে চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর দু হাতে মাথার চুল টেনে ধরে। মৌ এর ঘুম ভেঙেছে। সোহাগের কাপড় দেখে বুঝেছে সে বাসায় এসেছে। ঘরে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখলো সোহাগ মাথার চুল টেনে চোখ বুজে আছে। একটু এগিয়ে গিয়ে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? আমি মাথা টিপে দেব? মৌ এর কথা শুনলো সোহাগ, তবে তাকালো না। ওভাবে গম্ভীর গলায় বলল, এক কাপ কফি এনে দাও। মৌ অবাক হলো। মানুষটা তার দিকে তাকালো না, আবার গলার স্বর কেমন যেন লাগলো। ভাবলো হয়তো বেশি মাথা ব্যথা করছে। কথা না বাড়িয়ে মিনিট পাঁচেকের মধ্যে এক কাপ কফি বানিয়ে আনে। সোহাগের পাশে দাঁড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। সোহাগ মৌ এর দিকে তাকায়। আবছা আলোয় ঝাপসা লাগলো, তবে বেশিক্ষণ চোখ স্থির না করে মৌ এর হাত থেকে কফি নিয়ে একবার চুমুক দেয়। অতঃপর আগের ন্যায় গম্ভীর স্বরে ছোট করে বলে, ঘুমিয়ে পড়ো। মৌ অবাক হয়, সোহাগ এমন অদ্ভুত আচরণ করছে কেন। একবার ভাবলো বলবে ঘরে চলুন, আবার ভাবলো গলার স্বর শুনে মনে হচ্ছে ঠিক নেই। তাই কথা না বাড়িয়ে সোহাগের চুলের ভাঁজে হাত লাগিয়ে দেয়। সোহাগ ভ্রু কুঁচকালো। মৌ এর হাত সরিয়ে নিয়ে বলল, মৌ ঘুমিয়ে পড়ো প্লিজ, রিকোয়েস্ট করছি। মৌ অবাক স্বরে বলো, আপনিও চলুন। সোহাগ গম্ভীর স্বর, একটু পর যাব, তুমি যাও। ততক্ষণ আমিও আপনার সাথে এখানে থাকি। সোহাগ দাঁড়িয়ে পড়িল। এর দিকে ফিরে রেগে কড়া ধমকের স্বরে বলল, যেতে বলেছি না আমি। সোহাগের হঠাৎ এমন চিৎকারে মৌ ভয় পেয়ে যায়। চোখ দুটো ছলছল করে ওঠে। অন্ধকার, সোহাগ দেখতে পায় না। মৌ কিছুক্ষণ সোহাগের দিকে তাকিয়ে রইল। দেখা যায় না। আজ হয়তো আমাবস্যা। কিছুক্ষণ পর মৌ কিছু না হলে ঘরে চলে যায়। সে কি করছে? মাথা ব্যথা করলে স্বামীর সেবা করতে চাওয়া, তার পাশে থাকতে চাওয়া অপরাধ। অভিমানে বুক বার পাও। পিছন ফিরে দেখে সোহাগ ঘরে আসেনি। তাকে এত জোরে ধমক দিয়েও ঘরে আসলো না। এবার মেয়েটার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। এগিয়ে গিয়ে আলমারি খোলে। এখানে তার ডায়েরি আছে। কিছু লিখতে ইচ্ছে করছে। ওদিকে মৌ ঘরে আসার পর সোহাগ উল্টো ঘুরে দীর্ঘশ্বাস ফেলে। হাতে মগটা কফি সহ ছুঁড়ে মারো। অসহ্য লাগছে সবকিছু। মৌ আলমারির এক পাল্লা খুললে কয়েকটি জিনিস ঠাস ঠাস করে মেঝেতে পড়ে যায়। একটা তার পায়ের উপর পড়ে। ভালোই ব্যথা পায়। চোখ নামিয়ে জিনিসগুলোর দিকে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। 5টা 6টা পিস্তল। মৌ পায়ের ব্যথা ভুলে যায়। আলমারির ভেতর আবারও চোখ রাখলে একটা ব্যাগ চোখে পড়ে। হাত বাড়িয়ে সে হাতে নেয়। ব্যাগের চেইন খোলা ছিল। ব্যাগটি উল্টো করে রাখায় মৌ হাতে নেওয়ার সাথে সাথে ভেতর থেকে ছুরি, কাঁচি আরো অনেকগুলো পিস্তল ঝরঝর করে ব্যাগ থেকে পড়ে যায় মেঝেতে। জন শব্দ চারদিকে জড়িয়ে পড়ে। মৌ এর চোখ থেকে পানি অনেক আগে গড়িয়েছিল। এ শব্দ সন্ত্রাসদের কাছে থাকে শুনেছে। তার স্বামীর কাছে এসব কেন? সোহাগ ঘর থেকে এত আওয়াজ পেয়ে দ্রুত ঘরে আসে। এসে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসগুলোর দিকে একবার তাকায়, আরেকবার মৌয়ের দিকে তাকায়। মাথার চুল টেনে বিড় করে। একটা ঝামেলা না চুকাতে আরেকটা এসে হাজির। সোহাগ ঝড়ের বেগে মৌয়ের কাছে এসে মৌয়ের দু কাঁধ ছাকিয়ে চিৎকার করে রাগী কণ্ঠে বলে, তোকে আমি ঘুমাতে বলিনি? এই বল, তোকে বলেছিলাম না ঘুমাতে? এগুলোয় হাত দিয়েছিস কেন? মৌ বোধহয় কথা বলতে ভুলে গেছে, তবুও কোনো রকমে ভেতর থেকে টেনে হিচড়ে কয়েকটা শব্দ বের করে, আপনি কি করেন? সোহাগ শক্তি খাটিয়ে মৌয়ের গাল চেপে ধরে।
বউ ব্যথা পায়। সোহাগ সেসব তোয়াক্কা না করে হিসিয়ে বলে, ঘরের বউ না তুই, ঘরের খবর রাখবি, আর কিছু জানার দরকার নেই, বুঝেছিস? অবাধ্যতা আমার পছন্দ না। এই বলে মৌকে একটা ধাক্কা দেয়। এরপর সোহাগ বড় বড় পা ফেলে সোজা ব্যালকনিতে চলে যায়। ধাক্কা খেয়ে মৌ কয়েক পা পিছিয়ে গিয়েছে। মেয়েটি যেন ঘোরের মধ্যে আছে। এটা তারই স্বামী, তার বিশ্বাস হয় না। কে এটা? এই শুধু দেখতে তার স্বামী। তার স্বামী তো এমন নন, তাকে তুই করে কখনো বলে না। এর চেয়ে তো সেই প্রথম দিনের দুটো থাপ্পড় ভালো ছিল। মৌ অসহায় চোখে ব্যালকনির দরজার দিকে তাকিয়ে রইল। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। মেঝের দিকে তাকালে এই সব সন্ত্রাসী জিনিসপত্র থেকে তার কেমন যেন সবকিছু এলোমেলো লাগে। এই জন্যই সোহাগ মাঝে মাঝে এত রাত করে বাসায় ফিরত। তার মনে এই প্রশ্ন অনেকবারই উকি দিয়েছে, সোহাগ এর রাতে বাড়ি ফেরার কারণ। কিন্তু মৌ ভাবতো ব্যবসার কাজে রাতে বাইরে কাজ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আজ এসব কি দেখছে? সোহাগ ব্যালকনিতে গেল। তার ফোনে কারো কল আসে। বিরক্ত হয় ছেলেটা, তবে ইম্পর্ট্যান্ট কল। রিসিভ করে কানে ধরলে ও পাশ থেকে একটি বাক্য ভেসে আছে, স্যার, ওরা সব মেয়েকে নিয়ে পালিয়েছে। সোহাগ চোখ বুজে নেয়। রাগে মাথা ফেটে যাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে চিৎকার করে বলে ওঠে, একটা মেয়েও যদি কম থাকে, তোদের সব কটাকে জীবন্ত কবর দিয়ে দেবে। ওপাশ থেকে ছেলেটা ঢোক গিলল। বাম হাতে কপালের ঘাম মুছে কাপা কাপা গলায় বলে, আমি দেখছি স্যার। সোহাগ আবারও হিসিয়ে বলে, দেখা দেখি নয়, প্রত্যেকটা মেয়েকে আমার চাই, মানে চাই। আর রিপিট, প্রত্যেকটাই চাই। একজন কম থাকলে তোদের কবর আমি নিজে খুঁড়বো। এই বলে হাতে ফোন ছুঁড়ে ফেলে শক্তি প্রয়োগ করে দেয়ালে দুটো পিঞ্চ মারে। তার সব কাজ এলোমেলো হয়ে গেছে, মাথা কাজ করছে না। চেয়ারে বসে মাথা হেলিয়ে দিয়ে চোখ পুছল। কি করবে বুঝতে পারছে না। অনেক কষ্টে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে। এখন মাথা গরম করলে শত্রু পক্ষের জিত। তার হাত, সে এটা কখনোই মানবে না। কপালে দু আঙুল ঘষে অনেক কিছুই ভাবল, অনেক জল্পনা কল্পনা করে উঠে দাঁড়ালো। ছুঁড়ে ফেলা ফোন আবারও কুড়িয়ে নিয়ে দেখলো ফোন অফ হয়নি, শুধু গ্লাস ফেটেছে। এসব পাত্তা না দিয়ে কাউকে কল করলো। ওপাশ থেকে রিসিভ করলে সোহাগ গম্ভীর গলায় বলে, 1 ঘন্টা পর আমি আসছি। কি কি করতে হবে সব আমি মেল করে দিচ্ছি। ওপাশ থেকে দুটো শব্দ আসে, জি স্যার। সোহাগ প্রথমে অয়ন ইমনকে একসাথে ফোনে কন্টাক্ট করে নিয়ে বলে, কোথায় আছিস? দুজনেই তাদের বউদের দিকে তাকিয়ে বলে, ঘরে। সোহাগ রেগে বলে, ঘর থেকে বের হ, ইম্পর্টেন্ট কথা আছে। ইমন অয়ন দুজনেই বিরক্ত। এত রাতে বউকে রেখে বাইরে যেতে বলছে, কিন্তু কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসো। দুজনই যেহেতু ইমনের বাসায় আছে, সেহেতু দুজনের দেখা হয় ঘর থেকে বের হয়ে। ইমন ইনোসেন্ট ফেস বানিয়ে অয়নের দিকে তাকিয়ে এসে বলে, ভাই, আমি আমার বউয়ের কাছে যাব। অয়ন বিরক্ত হয়, সোহাগ ইম্পর্টেন্ট কথা বলবে আর এই বেয়াদব ঢং করছে। ওপাশ থেকে সোহাগ জোরে ধমক দিয়ে বলে, একটা বাজে কথা বললে থাপ্পড় খাবি। অতঃপর নিঃশ্বাস ছেড়ে বলে, আশরাফ রহমান মেয়েদের নিয়ে পালিয়ে গেছে, আমাদের হাতের বাইরে চলে গিয়েছে সব। অয়ন ইমন দুজনেই চিল্লিয়ে বলে ওঠে, কি? দুজনেই একসাথে তাদের ঘরের দিকে তাকায়। অয়ন ইমনের হাত ধরে দ্রুত পা চালিয়ে গেটের বাইরে আসে। এরপর অয়ন বলে, মানে কিভাবে কি? সোহাগ গম্ভীর গলায় বলে, জানি না, 1 ঘন্টা সময় দিচ্ছি, বউদের ঘুম পাড়িয়ে বের করি, আর যেন কল করতে না হয়। ইমন অয়নের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফোন রেখে দুজনেই বাড়ির ভিতর গেলেন। ইমন ডান হাত অয়নের কাঁধে রেখে আফসোস সুরে বলে, এই আশরাফকে একটা পতিতার সাথে বিয়ে দেওয়া উচিত ছিল আমাদের। শালার বউ নেই তো, তাই রাত বিরাতে আমাদেরকেও আমাদের বউয়ের কাছে থাকতে দেয় না। একটা মানুষ কতটা খারাপ হলে মাঝরাতে স্বামীদেরকে বউয়ের থেকে আলাদা করার ফন্দি আঁকতে পারে, ভাবতে পারছিস? কথাগুলো বলে ইমন তার মুখাপয়ে চরম হতাশা ফুটিয়ে অয়নের দিকে তাকাও। অয়ন ইমনের দিকে রেগে তাকিয়ে আছে। ইমন গলা ছাড়ল। পুরোপুরি সঠিক না হলেও একেবারে ভুল তো কিছু বলেনি। আজব পাবলিক, সে কিছু বললেই এরা সব শুধু রেগে তাকায় কেন? ইমন আবারও কিছু বলতে না, তার আগেই আয়ান ঘরে গিয়ে ইমনের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। একটা
একটা বললে তার 10টা ফালতু কথা শুনতে হবে, এই জন্যই এমনটা করলো অয়ন। এদিকে ইমন চটে গিয়ে দাঁত কিমড়ে করে বলে, কি পরিমাণ বেয়াদব! আমার বোনকে বিয়ে করে আমার বাড়িতে এসে আমার এই মুখের উপর দরজা আটকে দেয়। আমার হাতে আর 1 ঘন্টা আছে বলে এখন তোর বিচারটা স্থগিত করলাম মাত্র। যত সব অকৃতজ্ঞ শালা! এদিকে সোহাগ ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। মাথায় কিছু একটা ভারী মারল। দ্রুত ঘরে গিয়ে দেখলো মুখ ঠিক একই জায়গায় দাঁড়িয়ে চোখে পানি ফেলছে। সোহাগ চোখ গিলে দ্রুত পায়ে গিয়ে মৌকে শক্ত করে জড়িয়ে ধরে। মৌ প্রথমে চমকে গেলেও পরে নিস্তেজ হয়ে যায়। সোহাগ মৌ ও এর মাথার চুমু খেয়ে নরম কণ্ঠে বলে, সরি পাখি, মাথা ঠিক ছিল না। মৌ ফুফিয়ে ওঠে। সোহাগ ব্যালকনিতে চিৎকার করে যে কথা বলেছে মৌ শুনতে পেয়েছে। কি করে তার স্বামী? মাথায় সব চিন্তার যেন কুণ্ডুলি পাকিয়ে যাচ্ছে। এই সব পিস্তল, চাকু, আবার কাকে বলছে, একটা মেয়েও যেন কম না থাকে। এত কষ্ট কেন হচ্ছে? রাগে সোহাগকে গায়ের জোরে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কায় সোহাগ 2 পা পিছিয়ে যায়। অবাক হয়ে মৌ এর দিকে তাকায়। মাথা ঠান্ডা করার চেষ্টা করে। 1 পা এগোলে মৌ কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, এই সব পিস্তল, চাকু, সন্ত্রাসী জিনিস দিয়ে কি করেন আপনি? মেয়েদের দিয়ে কি করেন? কোনো রকমে নিজেকে সামলে অনেক কষ্টে বলল, আপনি কি নারী ব্যবসার সাথে জড়িত? মৌ এর কথাটা শুনে সোহাগ দু কুচকালে তাকালো মৌ এর দিকে। মৃদু শব্দ হেসে ফেলল, যেন মৌ কোনো জোকস বলেছে। কিছুক্ষণ হেসে হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। চোখ জোড়া শক্ত করে মৌ এর দিকে তাকায়। যেটুকু মাথা ঠান্ডা করে এসেছিল তার চেয়ে কয়েক গুণ রাগ বেড়ে গেল। মাথার চুল টেনে এদিক ওদিক হাঁটল। রাগ কমানোর উপায়। মৌকে আঘাত করতে চায় না। হাতের কাছে আলমারির পাল্লা খোলা দেখলো। ভেতরে যা জিনিস ছিল 2 হাতে যা যা ধরলো সব টেনে বের করে ছুঁড়ে মারলো। মৌ কেঁপে উঠল। সে বুঝতে পারে না সোহাগের অদ্ভুত বিহেভ দিলে। এই হাসছে, এই রাখছে, এই কেমন বিহেভ তার। সোহাগ মৌ এর থেকে দূরত্ব রেখে চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, এসবেই জড়িত আমি। খুশি? বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে নিষেধ করিনি, তোকে আমার অবাধ্য হতে নিষেধ করিনি, আর তুই আমার অবাধ্য হয়ে উল্টো পাল্টা কোয়েশ্চেন করছিস। মৌ যেন দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়েছে। পা টলছে। পাশের টেবিল ডান হাত ধরে দাঁড়িয়ে রইল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বিস্ময় নিয়ে সোহাগের দিকে তাকিয়ে আছে। সোহাগ নিজের মুখে স্বীকার করলো সে খারাপ কাজের সাথে জড়িত। তার স্বামী এমন নয়। মৌ এর হৃদয়টা চিৎকার করে বলছে, এটা তার স্বামী নয়। কোথায় তার স্বামী? এমন মানুষের সাথে মৌ কি করেছিল এতদিন? শব্দ করে কেঁদে উঠল। সোহাগ বিছানার উপর গিয়ে বসে মাথা নিচু করে মাথার চুল টানতে লাগলো। সব ছিঁড়ে ফেলতেছে। মৌ এর কান্নার বেগ বাড়ে। দাঁড়িয়ে থাকা শক্তি হারায়। ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে দেয়ালে পিঠ ঠেকায়। হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। সোহাগ করুণ চোখে মৌ এর দিকে তাকিয়ে থাকে। তার অপরিচিত চোখ থেকে পানি ঝরলে নিজেকে ভীষণ অসহায় লাগে। কিন্তু সে উঠে মৌ এর দিকে এগিয়ে যায় না। তার রাগ খুব খারাপ। সে তার মুখে আঘাত করতে চায় না। খুব করে নিজেকে সংযত করতে চাইছে। মৌ এর কাছে গেলেই মৌ উল্টোপাল্টা কাজ করবে আর সে মৌকে আঘাত করবে। না, সে নিজেকে নিজেই কথা দিয়েছিল মৌকে আর আঘাত করবে না। তাই চুপ করে বসে রইল মৌ এর দিকে তাকিয়ে। মৌ বেশ অনেকক্ষণ কাটলো। সোহাগ তার কাছে আর আসে না। মানুষটার সামনে সে এতক্ষণ বসে কাঁদছে, অথচ সে চুপচাপ দেখছে। এই সোহাগের সাথে তো তার স্বামীর একটুও মিল নেই। নিজের মুখে কত সহজে স্বীকার করে নিল নারীর ব্যবসার সাথে জড়িত। বুক ফেটে যাবে বোধহয় মেয়েটার। কি করবে সে? সহ্য করতে পারছে না। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। এভাবে যে কতক্ষণ কাটলো নিজেও জানে না। মাথা ভার ভার লাগছে। চোখ দুটো ভীষণ ব্যথা করছে। কান্না থামিয়ে হাঁটুতে গুজে রাখা মাথাটা তুলল। বিছানায় বসা সোহাগের দিকে তাকিয়ে দেখলো সোহাগ মাথা নিচু করে বসে আছে। মৌ এর আবারও কান্না পায়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এদিকে সোহাগ এতক্ষণ এক দৃষ্টিতে মৌ এর দিকে তাকিয়েছিল। মৌ মাথা তোলায় সে মাথা নিচু করে নিয়েছে। চোখ জোড়া ভীষণ লাল হয়ে আছে।
রড দিয়ে মাথায় দুটো বাড়ি দিলে বোধহয় ভালো লাগতো। এ যন্ত্রণা সহ্য হচ্ছে না। মৌ কোনো রকম দেয়াল ধরে ধরে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে সোহাগের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, আপনি এসব দিয়ে কি করেন বলুন না। সোহাগ চোখ বুজে নেয়, মাথা তোলে না। এখন সে কিছুই বলতে পারবে না। তার মাথা পুরো আওলানো। মাথা নিচু করেই বলল, টাইম দাও। পুরো বুঝিয়ে বলল, আপাতত তোমার মন যা বলে সেটাই। সোহাগের উত্তরে মৌয়ের মোটেও পছন্দ হলো না। মৌয়ের সোহাগের নতুন এক সত্তা যেন বেরিয়ে এসেছে। এমন অদ্ভুত বিহেভ কেন করছে সোহাগ? মৌ নাক টেনে বলল, আপনি আমাকে ভালোবাসেন না? সোহাগ আবারও মাথা নিচু করে গম্ভীর স্বরে উত্তর দেয়, কখনো বলেছিলাম? মৌ ভাবল সোহাগ কখনো তাকে ভালোবাসার শব্দটা বলেনি, তবে এর চেয়েও বেশি কিছু দিয়ে বুঝিয়েছে সে তাকে ঠিক কতটা ভালোবাসে। মৌ এর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আবারও মৃদু সুরে বলে, আমি জানি আপনি আমাকে অনেক 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 ভালোবাসেন। সোহাগের ঠোঁটে প্রশান্তির হাসি ফোটে, তবে মৌ তা দেখতে পায় না। মৌ নিজেকে তটস্থ করে বলে, যারা এত ভালোবাসতে পারে তারা কখনো খারাপ কাজের সাথে জড়িত থাকে না। তাহলে আপনি কেন নিজেকে এসবে জড়িয়েছেন? সোহাগ মৌয়ের শেষ কথাটা শুনে ভ্রু কুঁচকালো, কিন্তু কিছু বলল না। মৌ দু হাতে মুখ মুছে বলল, আপনি সত্যি এসবে জড়িত? সোহাগ বিরক্ত হলো মৌয়ের প্রশ্ন, বিরক্ত কণ্ঠে বলল, বললাম তো তোমার মন যা বলে। মৌ মেঝেতে পড়ে থাকা পিস্তলগুলোর দিকে তাকায়। সোহাগের তখনকার ফোনে বলা কথা মনে পড়ে, একটা মেয়েও যেন কম না থাকে। প্রত্যেকটা মেয়েকে আমার চাই মানে চাই। মৌ আবারও দুর্বল হয়ে যায়। সে তো মেলাতে পারছে না। সোহাগ তাকে কিছু বলছেও না। না না বলতে তো সে এসবের সাথে জড়িত। মৌ আবারও ডুকরে কেঁদে উঠে। কিছুক্ষণ কেঁদে কেটে বলে, আমি নিকৃষ্ট পুরুষের সাথে থাকতে চাই না। আমার এত ভালোবাসা চাই না, কিন্তু আমার পুরুষ মানুষ হিসেবে ভালো হবে, নয়তো আমি তার সাথে এক মিনিটও থাকতে চাই না। সোহাগের রাগ তরতর করে বেড়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মৌ আবারও চিৎকার করে বলে, আপনি নিকৃষ্ট মানুষ। আমি চাই না আপনাকে। শুনেছেন আপনি? চাই না আমি আপনাকে, চাই না আপনার ভালোবাসা। এসব নিয়ে পড়ে থাকুন আপনি। ছেড়ে দিন আমায়, ছেড়ে। মৌ শেষ বাক্য সমাপ্ত করতে পারে না। সোহাগ রাগে বোম হয়ে বড় বড় পা ফেলে মৌ এর কাছে এসে ডান হাতে মৌ এর গলা চেপে ধরে। মৌ এর দিকে তাকিয়ে রক্ত লাল চোখে তাকিয়ে সোহাগ কঠোর স্বরে বলে, আমি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হলেও তুই আমার সাথেই থাকবি। শুনতে পেয়েছিস আমার কথা? তুই আমার এই মুখ দিয়ে আর কোনোদিনও আমাকে ছাড়ার কথা বললে এই ঘরে তোর কবর খুঁড়বো আমি। মৌ চোখ বড় বড় করে তাকায়, নিঃশ্বাস নিতে পারছে না। হাত বাড়িয়ে সোহাগের হাত সরাতে চায়। শরীর দুর্বল হয়ে আসছে, নিস্তেজ হয়ে আসে, চোখ বুঝে আসে। শরীর হঠাৎ সোহাগের হুঁশ ফেরে। সে মৌ এর দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। দ্রুত মৌ এর গলা থেকে হাত সরিয়ে নেয়। মৌ পড়ে যেতে নিলে সোহাগ দু হাতে মৌকে আগলে নেয়। মৌ পুরো শরীর ছেড়ে দেয়। সোহাগের কণ্ঠ রোধ হয়ে আসে, কি করছি সেটা? কোনো রকমে বলে, পাখি, আমার পাখি ঠিক আছো? কথা বলো। সোহাগ শক্ত করে মৌকে নিজের সাথে জড়িয়ে নেয়। মৌ শব্দ করে নিঃশ্বাস নেন, হাঁপিয়ে গেছে। ভীষণ দুর্বল শরীরে পড়ে থাকে সোহাগের বুকে। জড়িয়ে নেওয়ার শক্তি নেই। সোহাগ মৌকে জড়িয়ে নিয়ে মৃদু সুরে কাঁপা কণ্ঠে বলে, ক্ষমা করো। আমি অনেক সরি পাখি। কথা বলো, আমাকে ছাড়ার কথা বলো না। আমি কি নিয়ে বাঁচবো? মৌ এর চোখের কুর্নিশ বেয়ে নোনা পানি গড়ায়। শরীরে এক বিন্দু শক্তি নেই। সোহাগ মৌকে এক হাতে আগলে নিয়ে ডান হাতে মৌ এর মুখে হাত বুলায়। মৌ এর কপালের সাথে গাল ঠেকিয়ে ভাঙা গলায় বলে, সরি পাখি। মৌ হাত দুটো ধরে রেখেছে। সোহাগ মৌকে এত দুর্বল দেখে তাকে কোলে তুলে নেয়, দ্রুত বিছানায় শুইয়ে দেয়। চুলগুলো মুখ গলা থেকে সরিয়ে দেয়। মৌ এর পাশে শুয়ে মৌকে আবারও নিজের সাথে জড়িয়ে তার উপর উঠিয়ে নেয়। মৌ নির্জীব, যেন সোহাগ কোনো পুতুলকে তার যেমন ইচ্ছে তেমন ভাবে রাখছে। পুতুলটাও সেভাবে থাকছে।
সোহাগের নিজেকে দিশেহারা লাগলে তার বউ এর কথাই কষ্ট হচ্ছে। মৌ এর মাথা তার বাম কাঁধে রেখে গলায় হাত বুলিয়ে দেখার চেষ্টা করে। ফর্সা গলায় আঙুলের দাগ বসে গলায় লাল হয়ে আছে। সোহাগের নিজেকে ভীষণ অসহায় লাগলে এইসব ফালতু রাগের জন্য মাঝে মাঝে নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করে। সে মুখ বাড়িয়ে মৌ এর গলায় ছোট ছোট চুমু খায়। মৌ একটু নড়ে উঠে। সোহাগ মাথা তুলে মৌ এর দিকে তাকিয়ে বলে, বউ, কোথায় কষ্ট হচ্ছে? গলা ব্যথা করছে, বলো। মৌ কিছু বলে না। সোহাগ কি করবে? নিজেকেই এলোমেলো লাগছে। মৌকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত উঠে পড়ল। ঘর থেকে বেরিয়ে ফ্রিজ থেকে বরফে করে দ্রুত পা চালিয়ে ঘরে আসলো। এসে দেখলো মুখ ফুফিয়ে কাছে। আদো আদো চোখ মেলে সোহাগের দিকে তাকায়। সোহাগ বিছানায় বসে মৌ এর দিকে এগোলে মৌ ভয় পায়। ভীত চোখে চেয়ে নিজেকে গুটিয়ে নিতে চায়। মৌ যে তাকে ভয় পাচ্ছে এটা সোহাগের চোখ এড়ায় না। সোহাগ চোখ বুঝলো তার বউ তাকে ভয় পাচ্ছে। বুকের কোথায় যেন কিছু বিঁধলো, কষ্ট হলো, সাথে রাগটা যেন তরতর করে আবার বাড়তে লাগলো। কি করবে সে? হাতের বরফ ছুঁড়ে ফেললো। মুখ কেঁপে উঠে, চোখ থেকে পানি পড়ে। সোহাগ মুখে এক টান দিয়ে উঠে বসালো। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে ভয় পাচ্ছ কেন মেয়ে? একদম ভয় পাবা না, বলে দিচ্ছি। মুখ ফুফিয়ে ওঠে। সোহাগ তার চোখে তাকিয়ে বলে, আমি তোমার টাচ করেছি বলে তুমি কাঁদছ? আনসামি, কান্না থামাও, এক্ষুনি কান্না থামাও। এই বলে শক্ত হাতে মৌয়ের মুখ মুছে দেয়। মৌ ব্যথা পায়। সোহাগকে ভীষণ অস্বাভাবিক লাগছে। কান্না তো থামে না। সোহাগ আবারও ধমক দিয়ে বলে, কান্না থামা বলছি। তুমি বড্ড অবাধ্য, যেটা আমার খুবই অপছন্দের। মৌ মুখ চেপে ধরে। তার কান্না থামছে না। কে তার স্বামীকে হঠাৎ এমন অস্বাভাবিক দেখে শান্ত থাকবে? কেউ পারবে? প্রথমে বলো নারী ব্যবসায়ী, এখন তার সাথে কি অস্বাভাবিক আচরণ করছে, সে কি করে তার চোখের পাত পাতবে? সোহাগ এক পলক মুয়ের দিকে তাকিয়ে উঠল। মেঝে থেকে বরফের টুকরো গুলো কুড়িয়ে এনে মৌ এর গলা থেকে হাত সরিয়ে গলায় বরফ লাগায়। মৌ সরে যেতে চায়। সোহাগ গম্ভীর মুখে মৌ এর দিকে তাকিয়ে মৌ এর কোমর জড়িয়ে তার দিকে টেনে এনে মৃদু সুরে বলে, 2 মিনিট চুপ থাকো, ব্যথা কমে যাবে। মৌ নিজেকে ছাড়াতে চায় সোহাগের থেকে। সোহাগ যতই চায় নিজেকে ঠান্ডা করতে, তার রোদ ততই তাকে রাগিয়ে দেয়। ধমকে বলল, বলেছি না চুপচাপ বসে থাকতে। মৌ মাথা নিচু করে আবারও ফুঁপিয়ে ওঠে। এই মানুষটাকে তার ভীষণ অচেনা লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। সে চিনতেই পারছে না সোহাগকে। সোহাগ সময় নিয়ে মৌ এর গলায় বরফ ঘষে দিল। এরপর উঠে জগ থেকে ঢেলে এক গ্লাস পানি সহ একটা ব্যথার ওষুধ এনে মৌ এর মুখের সামনে ধরে মৌ ভয়ে ভয়ে সোহাগের দিকে তাকায়। মৌ এর এই ভীত চোখ সোহাগ সহ্য করতে পারছে না। তার অপরিচিতা তাকে ভয় কেন পাবে? বাম হাত মুঠো করলো, রাগগুলো বাম হাতের উপরেই ঝাড়তে লাগলো। মৌ প্রথমেই খেতে চায়, কিন্তু সোহাগের এমন লাল লাল চোখ জোড়া আর গম্ভীর মুখ দেখে কাপা হাতে গ্লাস নিয়ে ওষুধটা খেয়ে নিলে। সোহাগ গ্লাসটা পাশে টেবিলে রেখে মৌকে জড়িয়ে শুয়ে পড়লো। মৌ এর যেন যেন সোহাগকে ভয় লাগছে, চিৎকার করে কাঁদছে ইচ্ছে করছে, তবে ফুফিয়ে কাঁদে না। সোহাগ বেশ কিছুক্ষণ মৌকে 2 হাত জড়িয়ে ধরে রাখলো। এরপর দীর্ঘশ্বাস ফেলে মৌ এর মাথায় চুমু খেয়ে বলে, সরি পাখি, আমাকে রাগাবে না। রাগলে নিজের মধ্যে থাকি না আমি। একটু থেমে আবারও কিছু বলতে চাই, কিন্তু মৌ এর ভারী নিঃশ্বাস এসে তার গলায় ভারী খায়। এইটুকু সময়ের মধ্যে মৌ ঘুমিয়েছে। সোহাগ মৌ এর মুখটা একটু সরিয়ে মৌ এর মুখের দিকে তাকায়। মৌ এর চোখের কোনো পানি জমা। সোহাগ তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মৌ এর চোখ মুছে দেয়। 2 চোখের পাতার চুমু খায়। গলায় আলতো হাতে হাত বুলিয়ে দেয়। লাল অংশ কমে গিয়েছে। গলায় মুখ নামিয়ে চুমে খায়। এরপর কপালের সময় নিয়ে ঠোঁট দাবিয়ে রাখে। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে মৌকে। বিড়বিড় করে, আমার অপরিচিতার শরীরে আবার তো আমার দেয়া ক্ষত বাড়ে।
নিজের কাঠ গড়ায় অনেক বড় আসামি হয়ে গেলাম। তোমার স্বামী নামক অস্বামীকে ক্ষমা করে দিও, সরি। এরপর মৌকে ছেড়ে উঠে পড়ে সোহাগ। এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা জিনিসগুলো ব্যাগে ভরে আলমারিতে তুলে রাখে। 3টে পিস্তল টেবিলের উপর পরপর সাজিয়ে রাখে। এরপর আলমারির ভিতর থেকে তার একটা ডায়েরি বের করে চেয়ারে বসে টেবিল থেকে একটা কলম নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিছু কথা লিখে রাখে। এরপর ডায়েরিটা বন্ধ করে পাশে কলম রেখে উঠে পড়ে। হাত লেগে একটা পিস্তল ঠাস করে মেঝেতে পড়ে যায়। সোহাগ পিস্তলটি মেঝে থেকে উঠিয়ে মৌয়ের দিকে তাকায়। মৌ একটু নড়ে চড়ে আবারও শান্ত হয়ে যায়। সোহাগ স্বস্তির নিঃশ্বাস ফেলে। পিস্তল পড়ার শব্দে মেয়ের মুখ কিছুটা হালকা হয়। হালকা চোখ ফেলে সোহাগকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম পুরোপুরি চলে যায়, কিন্তু শান্ত হয়ে আবারও চোখ বুজে নেন। কষ্টে অভিমানী চোখের কোণে ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ডান পাশ থেকে বাম পাশে ফিরে মাথার নিচে হাত রাখে। সোহাগ টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে মৌ এর হাতের কাছে রাখে। হাঁটু মুড়ে বসে মৌ এর মাথার এলোমেলো চুল গুছিয়ে দেয়। বাম গালে চুমু খেয়ে কানের পিঠে চুমু খায়। কিছুক্ষণ গলার সাথে গাল লাগিয়ে চোখ বুজে থাকে। মৌ শক্ত হয়ে থাকে, কিচ্ছু বলে না, চোখের পানিও ফেলে না। বহু কষ্টে আটকে রেখেছে যেন। সোহাগ কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে যায়। আবারও গোসল করবে, যদিও একটু আগে একবার গোসল করছে, কিন্তু এখন মাথা ঠান্ডা করার জন্য এর চেয়েও ভালো উপায় আপাতত মাথায় আসছে না। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে মৌ চোখ মেলে তাকায়, ফুপিয়ে কেঁদে ওঠে। এতক্ষণে জামানো অশ্রু বাঁধ ভেঙে যায়। হাত নাড়ালে হাতের সাথে ডায়েরি লাগে। এই ডায়েরি এখানে আসলো কখন বুঝলে না। মৌ শোয়া থেকে উঠে বসে, দু হাতে চোখ মুছে ডায়েরিটা নিয়ে পাতা উল্টায়। লাস্ট দুটো পেজে নতুন লেখা দেখতে পায়। সোহাগের ডায়েরি লেখার অভ্যাস আছে, মাঝে মাঝেই লেখে। মৌ সময় করে সোহাগের কথাগুলো বইয়ে নিচে ছোট করে উত্তর দেয়। সোহাগ পরবর্তীতে সেই উত্তরে আবারও কিছু লেখে। এভাবে তাদের মধ্যে ডাকবিহীন চিঠির আদান প্রদান হয় বলা চলে। মৌ দীর্ঘশ্বাস ফেলল। প্রথম পেজের উপর তারিখে চোখ বুলিয়ে দেখে আজকের তারিখ। বুঝতে পারে এটা আজকের লেখা। আর এখানে ডায়েরি সোহাগ ভিজিয়ে রেখেছে যাতে সে ঘুম থেকে উঠে পড়ে। মৌ মনে মনে পড়তে শুরু করে, আমার অপরিচিতা, আমার হৃদমোহিনী, আমার হৃদয় খচাই বন্দি পাখি, তোমার চোখের ধার একটুও কমেনি, দিনকে দিন যেন বাড়ছে। আমার এই বুকে তীরের ন্যায় বাঁধে তোমার সে চোখ জোড়ার তীক্ষ্ণ দৃষ্টি। সুকর ব্যথা বেড়েই চলছে এই হৃদযন্ত্রে। সময় যেমন বহমান, তোমার চোখের প্রতি আমার মুগ্ধতার পরিমাণ বৃদ্ধি পাওয়ার হার ঠিক তেমনই বহমান। এই মুগ্ধতার বৃদ্ধি প্রবাহে এক বিন্দু ঘাটতি হয় না। কি আছে এই চোখ জোড়ায়? আমি যে শব্দ খুঁজে বেড়াই প্রতিক্ষণ তোমার চোখের মাধুর্যতা বর্ণনা করতে। আমার অপরিচিতার দৃষ্টির আর অসীম। সে ধারালো দৃষ্টিতে স্বাভাবিক কাঁপন ধরে যায় হৃদযন্ত্রে। ক্ষণে ক্ষণে বুকে বিঁধে যায় সে দৃষ্টি। নিঃশব্দের রক্ত ঝরায়। লোকের বুকে গুলি চালাতে যার সামান্য হাতটাও কাঁপে না, তার বুক কেঁপে ওঠে তোমার তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি মেলালে। তার সামনে দাঁড়িয়ে তুমি কি করে বিচ্ছেদ শব্দটি উচ্চারণ করো মৌ? আমার অপরিচিতার আখির্দয়ের দৃষ্টি আমার সুখের অবলম্বন। এই চোখ জোড়া আমার হৃদয় কোঠায় অতি যন্ত্রে খোদাই করা আছে। এই চোখ জোড়ায় মালিকানা আমি খুব করে চাই। আমি তোকে হারানোর কথা ভুলেও কল্পনা আনতে পারি না। তুমি কি করে আমার অপরিচিতার থেকে আমায় আলাদা করার কথা উচ্চারণ করো পাখি? এই যে তোমার পুরুষের বুকের বা পাশটায় হৃদযন্ত্র আছে, এখানটায় তীব্র ব্যথা হয়। তুমি কেন সেই ব্যথা অনুভব করতে পারো না? তুমি আমার ভীষণ সাধনার জানো না? আমার অপরিচিতাকে আমি কল্পনাতেও হারানোর কথা ভাবতে চাই না। আর কখনো এ ব্যথা দিও না তোমার পুরুষের বুকটায়। এই হৃদয় নামক কালো কয়লায় 1 মাস আগে প্রাণ ফিরেছে তোমাকে পেয়ে। তুমি কেন সে প্রাণকে আবারও মৃত কয়লায় পরিণত করতে চাইছো? আর কখনো বলবে না
তুমি কেন বুঝতে চাও না? তোমার এই আমি কত অপেক্ষায় নামক ভয়ঙ্কর যন্ত্রণা ফুহেছি। আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই। আমি মৃত্যুর পরেও তোমাকে চাই। আমার শুধু তোমাকেই চাই হৃদমোহিনী, শুধু তোমাকেই চাই। আমার তুমিকে কখনো হারাতে চাই না। আমার হৃদয়ের বন্দিখাঁচায় তোমার ভুল পাসওয়ার্ড লক করে রেখেছি, যে পাসওয়ার্ড আমি জানি না, আর না তো এই পৃথিবীর কেউ জানে। তাই তো এই হৃদয় থেকে তোমার মুক্তি নেই, নেই তোমার মুক্তি। পুরো পৃথিবী চাইলেও কোনো দিন মুক্তি নেই তোমার নেই। পাসওয়ার্ডবিহীন লক খোলা যেমন অসম্ভব, আমার হৃদয় থেকে তোমার মুক্তিও তেমনি অসম্ভব। বুঝেছ তুমি? এই হৃদয় জুড়েই তোমার রাজত্ব থাকবে চিরকাল। কখনো ইচ্ছে হলে ছুরি চালিয়ে দিবে, আমি মাথা পেতে নিব। তবে কখনো বিচ্ছেদ শব্দটি ওই মুখে এনো না। নেই লেখাগুলো পড়ে মৌয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, পুরো পাতাটাই ভেজা। সে কেন কাঁদছে জানে না। ডায়েরিটা রাখতে গিয়েও রাখলো না। ডান পাশে ছোট্ট করে পর পর দুটো লাইন লেখা, সেকালের পরম বন্ধু, একালের চিরশত্রু। পরম বন্ধুটাই হঠাৎ কালসাপ হয়ে বেরিয়ে আসে। যে সরল মনে বন্ধু পাবে, তার বুক ছুরিবিহীন তীব্র আঘাতে ক্ষত বিক্ষত হয়। মৌ লাইন দুটোর অর্থ বুঝলো না, রু কুচকে তাকিয়ে রইল। এই দু লাইন সোহাগ কাকে মিল করে লিখেছে তাও বুঝলো না। মাথার উপর দিয়ে গেল। ভাবনা বাদ দিয়ে ডায়েরিটা রেখে শুয়ে চোখ বুঝলো। সে তো অস্বীকার করেনি সোহাগ তাকে ভালোবাসে। সে জানে তার স্বামী তাকে কতটা ভালোবাসে। সে অনুভব করতে পারে, কিন্তু তার স্বামী কি করে? সোহাগকে জিজ্ঞেস করলেই কেন রাগে যায়? কি করে মানুষটা এইসব জিনিস দিয়ে এভাবে কথা বলে? কি করে ভালো কাজ করা যায়? এসব থেকে বড় কথা, সোহাগ স্বীকার করে নিল সে কেন নারী ব্যবসা করে। মৌ এর বিশ্বাস করতে ইচ্ছে করে না। সে তার স্বামীর সাথে এতদিন আছে। সোহাগ ভীষণ ভালো মানুষ। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। এরই মধ্যে সোহাগ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মৌ চুপচাপ চোখ বুঝে নেয়। সোহাগ দ্রুত রেডি হতে থাকে। অনেক লেট হয়েছে। ফোন ভাইব্রেট হয়। শার্ট এর এক হাতার ভেতর এক হাত ঢুকিয়ে আরেক হাতার ভেতর হাত দিতে দিতে ফোন তুলে কানে নিলে ওপাশ থেকে ইমন চিল্লিয়ে বলে, শালা, আমাদের তাড়াতাড়ি বেরোতে বলে নিজে বউ রেখে আসতে পারছিস না? সোহাগ গম্ভীর গলায় ছোট করে শুধু বলল, আসছি। এই বলে কল কেটে দেয়। দ্রুত রেডি হয়ে টেবিলের উপর সাজিয়ে রাখা পিস্তল তিনটের দুটো কোমরের কাছে প্যান্টের পিছনে গুজে রাখে, আরেকটা সামনে গুজে রাখে। ফোনটা পকেটে ঢুকিয়ে মৌ এর দিকে পা বাড়ায়। মৌ এর পাশে মেঝেতে হাঁটু মুড়ে বসে কিছুক্ষণ। মৌ এর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মুখ এগিয়ে সরাসরি ছোট ছোট চুমু আঁকে। মৌ কেঁপে ওঠে, কিন্তু শক্ত হয়ে শুয়ে থাকে ঘুমানোর ভান করে। সোহাগ মৌকে জড়িয়ে নেয় দু হাতে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি হৃদমোহিনী। এই বলে কানের পিঠে আলতো চুমু খায়। মৌ শক্ত করে বিছানার চাদর খামচে ধরে। সোহাগ ভালোবাসি শব্দটা উচ্চারণ আজ প্রথম করল, তবে মৌকে ঘুমন্ত ভেবে। মৌ এর পুরো শরীর কেমন কেঁপে উঠে ভেতর থেকে, কিন্তু শক্ত হয়ে সে ভাবে চোখ বুজে থাকে। সোহাগ মৌকে ছেড়ে কপালে একটি আলতো চুমু এঁকে দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। সোহাগ বেরোতেই মৌ শোয়া থেকে উঠে পড়ে। মনে প্রশ্ন জাগে, এত রাতে কোথায় গেল মানুষটা? সে সোহাগকে তার পিছনে পিস্তল গুঁজিতে দেখেছে। ভয় পায় মেয়েটা। সোহাগ তাকে বলে না কেন। তার বিশ্বাসও হয় না তার স্বামী খারাপ কাজের সাথে জড়িত। সাহস করে বিছানা থেকে নেমে আলমারির কাছে গিয়ে একটা বোরখা বের করে। এই বোরখা মৌ কখনো পরেনি, কিনে রাখা হয়েছে। তার আব্বুর দেওয়া এটা। সোহাগ দেখেনি কখনো। মৌ দ্রুত বোরকাটা গায়ে জড়ালো। এরপর ভালোভাবে হিজাব পরে নিজেকে ঢেকে নিয়ে ফার্সটা নিয়ে বেরিয়ে পড়ল। আশেপাশে কেউ নেই। কেমন নিরিবিলি জায়গা, চারপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। মৌ সোহাগকে দেখতে পায় না। কি করবে এখন? ধীরে পায়ে সামনের দিকে এগোলে দেখতে পায় সোহাগের সাথে আরো দুজন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মৌ ঢোক গিলে ধীরে ধীরে সোহাগের পিছু নেয়।
বেশ কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি দেখতে পায়, একটা বড় ট্রাক, যার বাইরে থেকে কিছু দেখা যায় না। তার পিছনে একটা ছোট্ট মাইক্রো। সোহাগরা থেমে গেলেও এর হাঁটা থামেনি। সেই গাড়িগুলোর দিকে তাকিয়ে হাঁটতে থাকে। সোহাগের কথায় হঠাৎ দাঁড়িয়ে যায়, দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সোহাগ সামনের লোকটার সাথে হাত মিলিয়ে বলে, সব ঠিকঠাক আছে, আপনার কথা মতো একটা মেয়েকেও হাতছাড়া করিনি, আশা করি সন্তুষ্ট হবে। লোকটা সোহাগের কাঁধ চেপে বলল, ইয়াহ, আমি খুব খুশি তোমার কাজে। এখন আসছি, নয়তো লেট হবে। এই বলে লোকটা গাড়ির দিকে এগিয়ে যায়। সোহাগ পিছন ফিরে একটু এদিক এগিয়ে কাউকে কল করে বলে, যা যা বলেছি কোনো কিছুর যেন হেরফের না হয়, সাবধান। মৌ সোহাগের থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। সোহাগের কথা শুনে মৌ এর গলা শুকিয়ে আসে। ওই লোকটাকে মেয়ে কি নিয়ে কিছু বলল। মৌ এর কান্না পায়। এ কিসের সাথে জড়িত তার স্বামী? সোহাগ ফোনে কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে তার থেকে কিছুটা দূরে। ভ্রু কুঁচকালো, গাড়ির দিকে একবার তাকিয়ে কিছু ভাবলো, এরপর গলা ছড়িয়ে ডাকলো, মিস মীরা, একবার এদিকে আসুন। কয়েক সেকেন্ডের মাঝেই একটা যুবতী মেয়ে সোহাগের কাছে এসে বলে, জি স্যার। সোহাগ গম্ভীর গলায় বলে, ওখানে একটা মেয়ে লুকিয়ে আছে, তাকে গাড়িতে তুলুন। মৌ চোখ বড় বড় করে তাকায়। তার ভাবনার মাঝেই মেয়েটা এগিয়ে এসে মৌকে টেনে বের করে। সোহাগ তাকায় না, মাথা নিচু করে ফোনে কিছু করছে। মৌ অন্ধকারে সোহাগকে তেমন ভাবে দেখতে পায় না। সোহাগের পাশ দিয়ে মেয়েটা মৌকে টেনে নিয়ে যাওয়ার সময় মৌ এর হাত সোহাগের হাতের সাথে বাড়ি খায়। মৌ কিছু বলতে চায়, তার আগে মেয়েটা মৌ এর মুখ কিছু দিয়ে বেঁধে দেয়। মৌ এর চিৎকার গলা পর্যন্তই আটকে থাকে। সোহাগের কেমন যেন স্পর্শটা পরিচিত ঠেকল, কিন্তু এটা সম্ভব নয়। মৌকে সে ঘুমিয়ে রেখে এসেছে। মৌ এর সাথে ঝামেলা ওকে নিয়ে ভাবতে ভাবতেই হয়তো এই অবস্থা, তাই আর পিছু ফিরল না। তবে ফোন পকেটে ঢুকিয়ে বাম হাতটা ডান হাতে দিয়ে ছাড়লো। পরনারীর স্পর্শ তার অসহ্য লাগে। অ্যাক্সিডেন্টটি যেটা একটু আগে তার সাথে হলো, ওদিকে মীরা মেয়েটা মৌকে নিয়ে সেই মাইক্রোতে ছুঁড়ে ফেলার মতো করে ধাক্কা দেয়। এরপর সে নিজেও উঠে মৌ এর দু হাত বেঁধে দেয়। মৌ আশেপাশে তাকিয়ে চোখ বড় বড় করে তাকায়। এখানে আরো 10-12 জন মেয়ে একই অবস্থা। তার চোখ ফেটে পানি গড়িয়ে পড়ে। তার স্বামীর একটা কথাই তার কানে বাজে, হ্যাঁ হ্যাঁ, এসবেই আমি জড়িত। মৌ এর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার দুনিয়া কেঁপে ওঠে। বুকে কি অসহ্য যন্ত্রণা হয়, ডুকরে কেঁদে উঠে, তবে শব্দ হয় না, মুখ যে বাঁধা। সোহাগের শেষ কথাটা কানে এসে বাড়ি খায়, ভালোবাসি হৃদমোহিনী। মৌ সহ্য করতে পারছে না, এ কোথায় এসে পড়লো। তার স্বামী নিজ হাতে তাকে কোন নরকে পাঠাচ্ছে। আল্লাহ, এটা বোধহয় তার জীবনে ঘটা বাকি ছিল। মনে মনে চিৎকার করে কাঁদে, তবে শব্দ হয় না।